বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চিঠি দিলেন বিজেপির সভাপতি নীতিন নবীন। কেন লিখলেন? বিএনপি বিজেপির এই যে সমঝোতা, এই আলোচনা, এটাই দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করার একটা অন্যতম একটি পথ। বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছিল, শোনাও যাচ্ছিল বাংলাদেশের শাসক দল বিএনপি এবং ভারতের শাসক দল, ভারতের কেন্দ্রীয় শাসক দল, কেন্দ্রের থাকা শাসক দল বিজেপির মধ্যে একটা আলোচনা, দুই দেশের মধ্যে, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার, আরো ভালোভাবে সম্পর্ককে বাস্তবায়িত করার আলোচনা। কূটনৈতিক স্তরে যেরকম হচ্ছে, তার পাশাপাশি আরো একটি রাস্তা, আরো একটি চ্যানেল খোলা রাজনৈতিক স্তরে। কিরকম? বিএনপি বিজেপি দুই শাসক দলের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং আলোচনা। বেশ কিছু আলোচনা, বেশ কিছু পদক্ষেপ আমরা এর আগেও লক্ষ্য করেছি। আর এখন দেখছি সে দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চিঠি দিলেন, চিঠি লিখলেন বিজেপির সভাপতি নীতিন নবীন। কেন লিখলেন? না, দুই দেশের রাজনৈতিকভাবে সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ বলাই যায়। ভারতের এক দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে বিজেপির বিদেশ শাখার প্রধান বিজয় চোথাইওয়ালের সঙ্গে এক চিঠি আদান প্রদান হয়েছে এবং সেখানে তিনি বিজয় চোথাইওয়ালকে সম্পূর্ণভাবে বিএনপি প্রধান তারেক রহমান জানিয়েছেন, চিঠি লিখে জানিয়েছেন যে নীতিন নবীনের সঙ্গে তার আলোচনার ইচ্ছা, আলোচনার কথা, এবং চিঠি লিখে পুরো বিষয়টি বিভিন্ন রাজনৈতিক স্তরে আলোচনার কথা জানিয়েছে। এটাই বোধহয় দুই দেশের কূটনীতির পাশাপাশি রাজনীতির একটা সংযোগ সাধন, দুই দেশের মধ্যে এক মেলবন্ধনের উদাহরণ হয়ে থাকতে পারে। কেমন থাকতে পারে, কেমন ভাবে উদাহরণ হতে পারে, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টা উঠে আসছে, এই বিষয়টা সামনে আসছে, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল নানাভাবে বিজেপি এবং বিএনপি আলোচনা করছেন, যে আলোচনা চালাচ্ছেন নানা স্তরে, নানাভাবে। আর এবার তো স্বয়ং প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চিঠি লিখলেন বিজেপি সভাপতি নীতিন নবীনকে। এই চিঠির মূল কথায় কিন্তু রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক, বিজেপি এবং বিএনপির সম্পর্ক। এই সম্পর্ক শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, এই সম্পর্ক বন্ধুত্বের, এই সম্পর্ক ব্যক্তি বিশেষের, মানুষ মানুষের সম্পর্ক। যে সম্পর্কের কথা আমরা প্রথম কলকাতা বারবার বলি, মানুষ মানুষের সম্পর্ক। এইভাবে একটি রাজনৈতিক দলের নেতা আরেক রাজনৈতিক দলের নেতাকে চিঠি লিখে আহ্বান জানাচ্ছেন, আলোচনার কথা বলছেন, মত বিনিময় করছেন। এটা দুই দেশের কূটনৈতিক স্তরে, দুই দেশের সম্পর্কের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখো, তোমার প্রথমেই বলি, একটা সরকার প্রধান সে একটা অবশ্যই রাজনৈতিক দল থেকে বিলং করে আসেন। সে যখন সরকার প্রধান হয়ে যায় মানুষের ম্যান্ডেট নিয়ে, সেটা বাংলাদেশ হোক বা ভারতবর্ষ হোক, পৃথিবীর যে কোনো দেশই হোক, সেটা হয়ে যায় থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালটা আমরা যখন পশ্চিমবঙ্গ বোর্ডে বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলো, সিবিএসসি বলো, আইসিএসসি বলো, যারা ক্লাস 10, ক্লাস 12, আমরা যখন হায়ার এডুকেশনে যাই, আমরা একটা ছাত্র বন্ধু, টেস্ট পেপার, রেফারেন্স বই ব্যবহার করি। তো সেই জায়গা থেকে দুটো সরকারের সঙ্গে সরকার প্রধানরা তাদের দুদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রাখবে পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার। এই থিওরিটিক্যাল ব্যাপারটা ঠিক থিওরির মতন করেই কিন্তু এগোবে, কিন্তু এর পিছনে, ক্যামেরার পিছনে অনেক মানুষ সবসময় কাজ করে। সে ক্যামেরার পিছনের মানুষগুলো কারা? যারা সরকারে গেছে, যে রাজনৈতিক দল থেকে বিলং করে। বাংলাদেশ থেকে যারা এসছেন, ইন্ডিয়া থেকে যারা এসছেন, তারা উভয় পক্ষের সরকার পক্ষই জানেন যে এই দলটা বিলং করে এসছেন ম্যান্ডেট পেয়ে কেন্দ্রীয় স্তরে, এই দলটা ম্যান্ডেট পেয়ে এসছে কেন্দ্রীয় স্তরে। তাহলে যারা ম্যান্ডেট পেয়ে এসছে সেই মানুষগুলোর মন মানসিকতার সঙ্গে যদি একটা যোগসূত্র হয় প্র্যাকটিক্যালি, তাহলে থিওরিটিক্যালি জিনিসটার সংজ্ঞাটা অনেক বেশি বেটারমেন্ট হবে, নয়? কিন্তু এই বিষয়টা হচ্ছে তাই। তারেক রহমান বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এরা তো একটা রাজনৈতিক দল থেকে মানুষের ম্যান্ডেট পেয়ে গিয়ে মসনদে বসেছেন, কিন্তু সেই রাজনৈতিক দল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যে রাজনৈতিক দল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সেই রাজনৈতিক দলের সঙ্গে যদি একটা যোগসূত্র থাকে, তাহলে অনেক পথ কিন্তু, ভাবনা কিন্তু মসৃণ হতে পারে, যেখানে কোনো বিভেদ থাকবে না। আজকে নীতিন নবীনকে কেউ যে বলতে পারবে না যে আপনারা হিন্দুত্ববাদী ওরা একটি দল। তারা তো বিএনপি সরকারের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে মিশতে চাইছেন সরকারিভাবে, রাজনৈতিকভাবে। স্বাভাবিকভাবে বিএনপির কোনো রাজনৈতিক নেতৃত্ব
সর্বস্তরে তারা যদি বিজেপির সঙ্গে কথা বলে তাহলে কিন্তু গাঠবন্ধনটা অনেক বেশি জোরালো হয়, আত্মিক হয়। যে কোনো যেটুকু যে ফাঁক ফোকর থাকবে সেটা অফিসিয়াল টেবিলে গিয়ে খুব সুন্দরভাবে সমাধান সূত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে। কি সমাধান সূত্র? আমরা গতকালই আলোচনা করেছি আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে। বাংলাদেশে বর্তমানে হয়তো একেবারেই 99% হয়তো কনফার্ম যে দীনেশ ত্রিবেদী সাহেব যাচ্ছেন বাংলাদেশের হাই কমিশনার হয়ে। এরকম ভার্সেটাইল ক্যারেক্টার, আমি যদি ধরে নিই তিস্তা ইস্যু, বর্তমান কেন্দ্রের সরকারের সঙ্গে বর্তমান বিএনপি সরকারের, বাংলাদেশের যে বিএনপি সরকার, কেন বিএনপি সরকার বলছি, বিএনপিকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে। বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে বর্তমান ভারত সরকারের দুটো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যদি তিস্তা চুক্তি নিয়ে কোনো ইস্যু নিয়ে আবার নতুন করে কথা হয়, গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে বোধহয় নবায়ন করার কথা আছে, এই বিষয় নিয়ে যখন আলোচনা হতে পারে, সেই আলোচনার আগে যদি একটা রিহার্সাল মাফিক প্র্যাকটিক্যালি রাজনীতিক ভাবে একটা বৈঠক হতে পারে, সেই বৈঠকের মধ্য দিয়ে কোনো ভার্সেটাইল ক্যারেক্টার যদি সকলকে যোগসূত্র করাতে পারে, তাহলে সমাধান সূত্রটা কিন্তু ফাইনালি, যেটা বলছি আমরা থিওরি, সেটা সেই প্র্যাকটিক্যাল রিহার্সালের মধ্য দিয়ে থিওরিটিক্যাল বিষয়টা কিন্তু সংজ্ঞায়িত হতে পারে। আর সেই সংজ্ঞায়িত নামই হবে নতুন করে কোনো নবায়ন চুক্তি। এইভাবে একটা দেশ একটা দেশের সঙ্গে সম্পর্কের মধ্যে এগিয়ে যেতে পারে। সব সময় রাজনীতির রং দেখা কিন্তু ভুল হবে। আমরা তো রাজনীতিকে কখনো অস্বীকার করতে পারি না। রাজনীতিকেই তো বাংলাদেশের মানুষ, রাজনীতিকেই তো ভারতবর্ষের মানুষ কোনো একটা জায়গায় ম্যান্ডেট দিচ্ছে। তো সেই রাজনীতিকরা যদি রাজনীতিকদের সঙ্গে কোনো সংযোগ রাখে, কথা বলে, সেটা তো আরো সুন্দর হবে, আরো সদর্থক হবে, আরো পজিটিভ হবে, আরো এগিয়ে যেতে সহায়তা দান করবে। তো স্বাভাবিকভাবে এই পারস্পরিক চিঠি আদান প্রদান, তুমি জানো যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ভারত সরকার কিন্তু কূটনৈতিক ভাবে অনেক অনেক জিনিস সবসময় অফিসিয়ালি আসে না, সব স্তরের বাংলাদেশের রাজনীতিকদের সঙ্গে সংযোগ রেখেছিল। কেন? সম্পর্কই একটা সম্পর্ককে বিস্তার লাভ করায়, সম্পর্কই সংলাপই কিন্তু একটা সম্পর্ককে দৃঢ় করে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সংলাপ কেন থেমে থাকবে? চিঠি আদান প্রদান কেন থেমে থাকবে? তো স্বাভাবিকভাবেই এই যে সদর্থক ভূমিকাগুলো নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে বা বিএনপির তরফ থেকে, অবশ্যই ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এক একটা নতুন নতুন ধাপ উন্মোচিত হবে ভারত এবং বাংলাদেশের আগামীর পথ চলার প্রত্যেকটি মুহূর্তে। পরমাশিস, এর সঙ্গে একটু যোগ করতে চাই যে এই যে দীনেশ ত্রিবেদীর নিযুক্তি এখনো সরকারিভাবে জানানো না হলো, আমরা মোটামুটি জানি উনি হয়তো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হতে চলেছে। ওনার এই নিযুক্তি, এই জয়েনিং এর জন্য কিন্তু একটা রাজনৈতিক ভূমিকা রয়েছে। আগে এতদিন পর্যন্ত দীনেশ ত্রিবেদী কোনো কূটনৈতিক দায়িত্ব পালন করেননি। তিনি মন্ত্রী ছিলেন, তিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি একাধিক পদ সামলেছেন, কিন্তু কূটনীতিক হিসেবে কোনো দায়িত্ব পালন করেন। এই যে তাকে তুলে আনা, তার সঙ্গে আলোচনা, তার হাত ধরে আমরা আগেও আবার আলোচনা করেছি, গতকালও বিভিন্ন প্রতিবেদনে আমরা বলেছি, অন্যান্য জায়গাতেও প্রকাশিত, তার মতন একজনকে যিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, যিনি বাংলা এবং বাঙালি তার আবেগ বোঝেন, যিনি পশ্চিমবঙ্গ সরকারের এক সময় মন্ত্রী ছিলেন, তৃণমূল সরকারের, এখন বিজেপির, তিনি দুই সরকারের মতামত বোঝেন, তিনি দুই সরকারের পথ চলার পদক্ষেপ আগাম আঁচ করতে পারেন, এমন একজনকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা যেন কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে, বাংলাকে সামনে রেখে, বাংলার মানুষকে সামনে রেখে, তাদের গুরুত্ব দিয়ে, ভারতকে সামনে রেখে, ভারতের মানুষের কথাকে যিনি বলতে পারবেন এবং বাংলাদেশের মানুষের কথা যিনি বুঝতে পারবেন, সব রকম আলোচনার মাধ্যমে যেটা হতে পারে এমন রাজনৈতিক ব্যক্তিত্বকে, বিষয়টি রাজনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ওনার এই নিযুক্তি বলেই যারা এই ভারত বাংলাদেশ আলোচনা সম্পর্ক নিয়ে কথা বলেন তারা বলে। অর্থাৎ আমরা একথা কি আবারও বলতে পারি যে এই যে বিএনপি বিজেপি বৈঠক, বিএনপি বিজেপির এই যে সমঝোতা, এই আলোচনা, এটাই দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করার একটা অন্যতম একটি পথ। কূটনৈতিক স্তরে আলোচনা অবশ্যই ছিল, আছে, থাকবে, চলছে, পাশাপাশি রাজনৈতিক স্তরে আলোচনা, আরেকটা ধাপ, আরেকটা স্তর খুলে দেওয়া, এটাই কি কোনো সরকারের গঠনমূলক পদক্ষেপ উদাহরণ হতে পারে না? কি মনে হয়? দেখো, তোমার একটা কথা বলি, 1947 সালের পর আজকে 2026 আমরা যখন 25 এপ্রিলে গিয়ে কথা বলছি, ভারতবর্ষ থেকে অনেক অ্যাম্বাসাডাররা বিভিন্ন দেশে অবস্থান করেছেন হাই কমিশনার হিসেবে। কিন্তু তুমি তো জানো যে ভারতীয় রাজনীতিতে চাণক্য কাকে বলা? প্রণব মুখোপাধ্যায়। উনি কি কোথাও অ্যাম্বাসাডার হয়েছিলেন? কূটনীতি, পররাষ্ট্রনীতি, এই বিষয়গুলো একটা হয়তো সংজ্ঞায়িত শব্দ,
কিন্তু যে সত্যি কথা একদম সোজা কথায় সব বিষয়টাকে ম্যানেজ করতে পারে সেই প্রকৃত চাণক্য, সেই প্রকৃত কূটনৈতিক ব্যক্তিত্ব। তো স্বাভাবিকভাবেই যে মানুষটার সব জায়গায় অ্যাক্সেস থাকবে, যে মানুষটার সব জায়গার অবস্থান সম্পর্কে সম্যক ধারণা থাকবে, যে মানুষটার অবস্থান সম্যক ধারণা, অ্যাক্সেস, ভাষাগত, ধর্মগত, সেন্টিমেন্টাল, সবার সেন্টিমেন্ট যে জিনিসটা বোঝে, তার কাছেই তো সেই তো পুরো বিষয়টাকে মিক্সিং করতে পারবে, সেই তো মিক্সিং করে সঠিক নির্যাসটা বার করে নিয়ে আসতে পারবে। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের রাজনীতিতে চাণক্য যেমন প্রণব মুখোপাধ্যায়কে বলা হয়, তাহলে তার উত্তরসূরি হিসেবে আগামী ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার উত্তরসূরি হিসেবে যদি দীনেশ ত্রিবেদীকে দিল্লির সরকার, বিজেপি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করে, তাহলে ক্ষতি কি? সেটা যদি ভারত বাংলাদেশের সম্পর্কের সেতু আরো বলিষ্ঠ হয়, দৃঢ় হয়, তাতে তো কারোর ক্ষতি হওয়ার কথা না। এমন তো নয় যে আমি ফিজিক্স পড়াতে পারি মানে আমি বাংলা পড়তে পারবো না, আমি বাংলা পড়তে পারি মানে যে আমি ইংরেজি পড়তে পারবো না। এইটাকে আমাদের এই চরম বাস্তবতাটাকে অবশ্যই মেনে নিতে হবে। একদমই পরমাশিস, এই কূটনীতির পাশাপাশি রাজনৈতিক স্তরের আলোচনাও বোধহয় একটা দৃষ্টান্ত ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চিঠি দিয়েছেন নীতিন নবীনকে, অর্থাৎ তিনি তার সদিচ্ছা তিনি প্রমাণ করে দিয়েছেন ভারতে থাকা জাতীয় দলের যে সরকারে ক্ষমতায় থাকা দলের সঙ্গে। এর আগেও আমরা নজির দেখেছি, যখন তারেক রহমানের শপথ নিচ্ছেন তখন আমাদের দেশের স্পিকার ওদেশে ছিলেন, ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। যখন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে উপস্থিত ছিলেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আবার তারেক রহমান যখন শপথ নিলেন, শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাই বলে সম্বোধন করলেন এবং শুভেচ্ছা পাঠালেন। অর্থাৎ কূটনীতির পাশাপাশি একটা রাজনৈতিক ভূমিকাও অবশ্যই থাকে। এই রাজনৈতিক আলোচনাও বোধহয় দুই দেশের সম্পর্ককে, দুই দেশের মানুষের যোগাযোগকে, একাধিক ইস্যুকে সরল করতে পারে, জটিলতাকে সরল করতে পারে। একদমই তাই। এই সরলতার একটা পদক্ষেপই বোধহয় এই চিঠি এবং এই তারেক রহমানের সঙ্গে নীতিন নবীনের আলোচনা পত্রালাপ, তাই নয় কি? একদমই তাই। এবং দেখো, এই বিষয়টি কিন্তু যে আমাদের দেশের একটি দৈনিক সংবাদপত্রে আজকে উঠে এসেছে, বিদেশের মাটিতেও কিন্তু এটা চর্চিত হয়েছে, বিদেশের মাটিতেও কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এই কথাটা প্রকাশ পেয়েছে। তো স্বাভাবিকভাবেই সব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে যে এই জিনিসটাকে কেউ কিন্তু নেগেটিভ খবর করছে না। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের থেকে যখন এই অন্তর্বর্তী সরকারের সময়কালে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, তারা প্রতিনিধিরা বিদেশের মাটিতে গেছে, কেউ ডিম ছুঁড়েছে, সেই একজনের জ্যাকেটে লেগেছে, সেটা বোধহয় এই জামাত জোটের কোনো নেতৃত্বে বা এনসিপির কোনো নেতৃত্বে, সেটা যেমন গোটা বিশ্বের কাছে একটা সমালোচনার জায়গায় ছিল, ঠিক তেমনি ভাবে আজকে যে নীতিন নবীনকে চিঠি দিয়েছেন বিএনপি, সেটা বিএনপির প্রধান, সেটা যে বিদেশের মাটিতে আরেকজন সেটা খোল্লা জানান দিচ্ছে সংবাদ মাধ্যমের কাছে, এটাও যে একটা পজিটিভ থিঙ্কিং। খারাপটা খারাপ বলতে হবে, সেটা বাংলাদেশের মাটিতে হোক, ভারতের মাটিতে হোক, যুক্তরাষ্ট্রের মাটিতে হোক, যুক্তরাজ্যের, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, ঠিক তেমনি ভাবে ভালো সংবাদটাও কিন্তু, ভালো খবরটাও কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং এই কিন্তু গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু উঠে আসতে পারে। তো সেটা একটা আমাদের কাছে ভালো লাগা যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এই যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে যে দুই রাষ্ট্রপ্রধান, মানে এক রাষ্ট্রপ্রধান একটি দলের একেবারে সর্বভারতীয় প্রধানকে একটা চিঠি দিচ্ছে, তারা বসতে চায়, আলোচনা করতে চায়, সম্পর্কের বাঁধনে তারা নিজেদের বাঁধতে চায়। তো স্বাভাবিকভাবেই এটা চরম বাস্তবতা। আমরা প্রথম কলকাতা, আমরা অবশ্যই খুশি থাকবো, সার্থক থাকবো, কেন আমরা শুরুর থেকেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কখনোই কিন্তু ভঙ্গুর নয়। কোনো সমাজ মাধ্যম, কোনো মানে মানুষের যে একটা বিভিন্ন কথা ছড়ানো বিষোদ্গার উক্তি, সেটা এদেশের থেকে হয়েছে, ওদেশের থেকে হয়েছে। অনেকে পয়সা লুটেছে সমাজ মাধ্যমকে ব্যবহার করে, বিষোদ্গার উক্তি করে, বিভিন্ন সংলাপ জারি রেখে, কিন্তু এই কোনো কিছুই কিন্তু ধর্তব্যে টিকলো না। প্রথম কলকাতা আমরা যে কথা বলেছিলাম সে কথা কিন্তু আজ একেবারে সদর্থক ভাবে 100% নয়, 1000% মিলে যাচ্ছে। ধীরে ধীরে রাষ্ট্রপ্রধানদের এই যে সহমর্মিতা, উভয়কে সমান সম্মান প্রদর্শন, এই যে সম্পর্কের নজির, এই যে গড়ে তোলা, চিঠি আদান প্রদান, সংলাপ জারি থাকছে, এটাই কিন্তু বাস্তবতা দুদেশের সম্পর্ক। এবং তুমি জানো যে আমাদের বিদেশ মন্ত্রকের এক প্রতিমন্ত্রী বোধহয় সংসদে দাঁড়িয়েও বলেছিল যে আর যাই হোক,
ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ডিএনএ সম্পর্ক। তো সেই সম্পর্কের বাস্তবতায় যদি এই ছোট 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 শুভেচ্ছা বিনিময়, এই কথনগুলো যদি উঠে আসে, এটা যদি সমাজ মাধ্যমে সংবাদপত্রে আমরা দেখি, তখন আমাদের নিজেদের যেমন ভালো লাগে, ঠিক তেমনি ভাবেই আমরা আমাদের প্রথম কলকাতার দর্শকদের কাছে এইসব প্রাসঙ্গিক বিষয় তুলে ধরতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ভুল ভ্রান্তি অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের এই ধরিয়ে দেওয়া ভুল ভ্রান্তি, মন্দ ভালো কথা, মন্দ কথা সবটাই কিন্তু আমাদের জানবেন যে আমাদের পাথেয়। তার কারণ আমরা প্রতিদিন শিখতে চাই, জানতে চাই। আমাদের ভুল ত্রুটিগুলো কিন্তু আমরা আত্মসমালোচনার জায়গা থেকে দেখে আমরা সঠিক কথা, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একদমই, অনেক ধন্যবাদ পরমাশিস। আমরাও নজরে রাখবো, অবশ্যই নজরে রাখবো এই কূটনীতির পাশাপাশি রাজনৈতিক স্তরের আলোচনাও। এই আলোচনার মাধ্যমেই হয়তো, কথার মাধ্যমেই সবকিছু, যে কোনো সমস্যার সমাধান হয়। মহাভারত রামায়ণ প্রমাণ আছে, মহাভারত রামায়ণ দৃষ্টান্ত হয়ে আছে, যুদ্ধ কোনোদিনই কোনো সমস্যার সমাধান হতে পারে না। তা শুধু প্রাণহানি ঘটায়, তা শুধু ক্ষতি করে। আলোচনায়, একমাত্র আলোচনায় সব সমস্যার সমাধান করতে পারে, যে কোনো সমস্যা। ভারত বাংলাদেশের এই বন্ধুত্বের সম্পর্ক কূটনীতির পাশাপাশি রাজনৈতিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। এটাই বোধহয় আগামী দিনের, আগামী ভবিষ্যতের কাছে ইতিবাচক এক সম্পর্ক, ইতিবাচক এক পদক্ষেপ, ইতিবাচক এক দৃষ্টান্ত, যাই বলুন না কেন। আজ এ পর্যন্তই। আমাদের আজকের আলোচনার সঙ্গে আপনারা যারা সহমত বা বিরুদ্ধমত যাই হন না কেন, আমাদের লিখে জানান। আর আগামী দিন আরো এরকম আলোচনা নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হব, এবং ভারত বাংলাদেশ সম্পর্কের কথা, মানুষের মানুষের সম্পর্কের কথা জোর গলায় আমরা আপনাদের সামনে, প্রত্যেক মানুষের সামনে বলবো। আজ তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার।